গ্রামের একমাত্র প্রভাবশালী ব্যক্তি চৌহানের মেয়ের নজর পড়ে গ্রামের সাদাসিধে কলেজ টপার কুলদীপের উপরে। তবে কুলদীপের ইচ্ছে ছিল পড়ালেখা করে কিছু একটা করবে এবং মা বাবার পাশে দাঁড়াবে। তাই সানভিকা বারবার কুলদীপকে প্রেমের প্রস্তাব দিলেও কুলদীপ তেমন একটা পাত্তা দেয় না। তবে মনে মনে কুলদীপও সানভিকাকে পছন্দ করতে শুরু করে। তাদের প্রেম যখন জমে ক্ষীর তখন গ্রামের লোকজনের চোখ ফাঁকি দিয়ে সানভিকার কুলদীপ একদিন দেখা করতে যায়, কিন্তু হঠাৎ করে সানভিকার কাকা তাদের দেখে ফেলে। এর পরেই কুলদীপকে পশুর মতন মেরে সানভিকার সামনে হাজির করা হয়, কিন্তু মুহূর্তের মাঝেই সানভিকা পোল্টি মেরে বলে কুলদীপেই আমাকে বিরক্ত করত। এটা শোনার পর চৌহানের লোকজন কুলদীপের বাড়িঘর জ্বালিয়ে একদম শেষ করে দেয়। বাধ্য হয়ে কুলদীপ তার গ্রামের বাড়ি ছেড়ে শহরে তার খালার বাসায় চলে আসে। লজ্জায় অপমানে কুলদীপের ছোট বোন সেই দিনেই আত্মহত্যা করে। এভাবেই তাদের পরিবারটা যেন শেষ হয়ে যায়। কুলদীপ এখন পড়ালেখা বাদ দিয়ে তার নিজের পরিবার চালানোর জন্য সে এখন অটো চালায়। আর এখান থেকেই শুরু হয় সিজন 2-র গল্প। এরকমই একদিন অটো চালাতে চালাতে একজন আইএএস অফিসারের বাড়ির সামনে চলে যায় এবং আইএএস এর নামটা দেখে তার মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সেও একজন আইএএস অফিসার হইতে চেয়েছিল। এজন্যই সে মন খারাপ করে চলে যায় বাসার ছাদে রাজুর সাথে কথা বলতে। কুলদীপ রাজুকে এসে বলে, জানিস আজকে আমি একজন আইএএস অফিসারের বাসার সামনে গেছিলাম, কত বড় বিশাল বাংলো, কতগুলো গাড়ি। রাজু বলে, ঠিকই তো, সে একজন আইএএস অফিসার। মন্ত্রী মিনিস্টারদের ক্ষমতা থাকে মাত্র 4 বছর, কিন্তু একজন আইএএস এর ক্ষমতা থাকে সারা জীবন, তার তো এরকম থাকবেই। তখন কুলদীপ বলে, আমিও যদি পড়াশোনা না ছেড়ে দিতাম তাহলেও আমি একদিন বড় কিছু একটা হতে পারতাম। পরের দিন কুলদীপ আবারও অটো নিয়ে বের হয় এবং অনেকক্ষণ প্রেরণার বাসার সামনে অপেক্ষা করার পরও প্রেরণাকে না পেয়ে অন্য প্যাসেঞ্জার নিয়ে চলে যায়। সারাদিন কাজ শেষ করে কুলদীপ ক্লান্ত হয়ে বাসায় ফিরে এবং বাসায় ফিরে দেখে তার জন্য তার সুখী মাসি একটা চিঠি পাঠিয়েছে। চিঠিটা দেখে কুলদীপের বাবা বলে, কি লিখেছে পড়তো। তখন কুলদীপ চিঠিটা পড়তে শুরু করে দেয় এবং সেখানে লেখা আছে, কুলদীপ যাই হয়ে যাও তুমি পড়াশোনাটা বাদ দেবা না, আর তোমার বোনের কথা শুনে আমি খুবই শোকাহত। তোমার পড়ালেখার খরচা আমি মাসে মাসে পাঠিয়ে দিব। এটা শুনে কুলদীপের বাবা সাথে সাথেই বলে, তুমি পড়াশোনা করছো না। কুলদীপ পরিস্থিতি সামলাতে বলে মাসি খামোখাই চিন্তা করছে। কুলদীপ উঠে মায়ের হাতে টাকাগুলো দিয়ে সামনে চলে যায়। পিছন থেকে কুলদীপের বাবা বলে, যাই হয়ে যাক তুমি পড়াশোনা থামাবে না। রাতে শুয়ে শুয়ে কুলদীপ তার বাবার কথাগুলোই ভাবছিল, কারণ একদিন তার বাবা বলেছিল, যত কিছুই হয়ে যাক না কেন, লাগে আমি একবেলা না খেয়ে থাকবো, তারপরও তুমি পড়াশোনা বাদ দেবে না। তুমি যেদিন পড়াশোনা করে সফল হবে সেই দিনে আমার জীবন ধন্য হবে। পরের দিন কুলদীপ অটো নিয়ে বের হয়ে প্রেরণার জন্য অপেক্ষা করে। প্রেরণাকে এপাশ থেকে সাড়া দিলে প্রেরণা ওপার থেকে এসে অটোতে এসে বসে এবং কুলদীপ বলে যে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। প্রেরণা খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তারপরে কুলদীপ বলে যে আমি ওই দিনকে একজন আইএএস অফিসারের বাসার সামনে গিয়েছিলাম। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আইএএস পড়ার জন্য কি কি যোগ্যতা লাগে। প্রেরণা বাসার সামনে চলে এসে দেখে কুলদীপের মুখ গোমরা হয়ে আছে। তখন সে কুলদীপকে জিজ্ঞেস করে, তুমি আইএএস এর জন্য কি প্রিপারেশন নিতে চাও? তাহলে আমি আমার বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব, সেই তোমাকে গাইড করবে। এটা শুনে কুলদীপ একটু হেসে বলে, আচ্ছা ঠিক আছে। তখন কুলদীপ প্রেরণার কাছে তার নাম্বার চায়। প্রেরণা ইতস্তত বোধ করলেও নাম্বারটা দিয়ে দেয় এবং শেষমেশ কুলদীপ বলে, আমি শুধু পড়াশোনার জন্যই ফোন করব। অবশেষে কুলদীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসায় চলে যায় এবং সে বাসায় গিয়ে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বের করে একটা পোস্টাল দেয়ালে টানিয়ে তার সুন্দর ভবিষ্যতের কল্পনা করতেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সানভিকা বেশ ভাব নিয়ে বাইকে আসছে, কিন্তু তার চাচা পুষ্কর এসে বলে, কোথায় যাচ্ছ? সানভিকা বলে, বাইরে যাচ্ছি। পুষ্কর বলে, এই সাহস তোমাকে কে দিল? এই বলে চাবিটা নিয়ে চলে যায়। সানভিকা বেশ রেগেমেগে তার বাবা চৌহানের কাছে চলে গেলে দেখতে পায় চৌহান সন্দীপের সাথে কথা বলতেছে। ইন্সপেক্টর সন্দীপ এবং সানভিকার বাবা চৌহান কিছু একটা বিষয় নিয়ে আলাপ করতেছে। সেখানে গিয়ে সানভিকা বলে, বাবা তুমি আমাকে আর কতদিন এভাবে আটকে রাখবে? সানভিকার বাবা চৌহান বলে, তুমি কোথাও যেতে পারবে না, খুব সুন্দরভাবে রুমে চলে যাও। সানভিকা আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে রুমে চলে যায়।
সানবিকা সেখান থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর সন্দীপ চৌহানকে বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি সম্মতি দেন তাহলে আমি সানবিকাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সেখানে থাকা সবাই তো অবাক। সন্দীপ তখন সকলের উদ্দেশ্যে বলে, আমি পুলিশের চাকরি করি, তাতে কি হয়েছে? আমার বাপ দাদাদের সম্পত্তি কোনো দিকেই কোনো কিছু কম নেই। আমি হয়তোবা একটু বয়সে বড় হতে পারি, কিন্তু আপনার মেয়েকে অবশ্যই সুখী রাখতে পারবো, এইটুকু আশা আমার উপর করতে পারেন। এটা শুনে চৌহানের মনটা কিছুটা হলেও গলে যায় এবং হালকা করে জিজ্ঞেস করে বসে, তুমি সানবিকাকে বিয়ে করতে চাও কেন? তখন সন্দীপ একটু হালকা লজ্জা পেয়ে বলে, সানবিকার এই জেদি স্বভাবটাই আমার কাছে খুব ভালো লাগে। সিন চেঞ্জ হতেই দেখা যায় প্রেরণার ফোনে একটা ফোন চলে আসে এবং ওপাশ থেকে কুলদীপ বলে, আমি কুলদীপ, ওই যে অটো ড্রাইভার, আমরা কি আগামীকালকে দেখা করতে পারি? প্রেরণা কিছু একটা ভেবে বলে, ওকে, আচ্ছা ঠিক আছে। পরের দিন কুলদীপ তার মার্কশিটগুলো নিয়ে প্রেরণার বাবার সাথে দেখা করতে চলে যায় এবং প্রেরণার বাবা কুলদীপকে দেখে বলে, বসো, এবং বলে, তোমার রেজাল্টগুলো অনেক ভালো। তাও প্রেরণার বাবা কুলদীপকে বলে, আমি তোমার একটা টেস্ট নিব, তুমি ওই টেস্টে পাস করলে আমি তোমাকে আমার কোচিং সেন্টারে ভর্তি করাবো এবং তোমার প্রতি মাসের বেতনের উপর 50% ডিসকাউন্ট দেবো। এটা শুনে কুলদীপ ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কুলদীপ পরীক্ষা দিতে আসে এবং পরীক্ষা দিয়ে 100-তে 90 পায় এবং তারপর থেকে সে বাকি সবার সাথে আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। সারাদিন অটো চালানো আর রাতে ক্লান্তি নিয়ে পড়াশোনা করা, এভাবেই কুলদীপের দিন কেটে যাচ্ছে। এইদিকে চৌহানের অনুমতি নিয়ে সন্দীপ সানবিকার সাথে দেখা করতে আসে এবং সানবিকা এসে সন্দীপকে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? সন্দীপ বলে, তোমার এই জেদি স্বভাবের জন্য। তখন সানবিকা বলে, আমাকে যদি তুমি বিয়ে করো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এবং সারা জীবনের কান্না করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তখন সন্দীপ বলে, কোনো সমস্যা নেই, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। এই বলে সন্দীপ তার চশমাটি তার নিজের চোখে লাগায়। এদিকে ইউপিএসসির রেজাল্ট দিয়েছে, সেখানে কুলদীপ এবং প্রেরণা তারা নিজেদের রেজাল্ট দেখতে এসেছে। সেখানে এসে কুলদীপের রেজাল্ট সর্বপ্রথমে দেখে তারা দুইজনেই খুব খুশি হয়, কিন্তু প্রেরণার রেজাল্ট কোথায়ও খুঁজে না পেয়ে প্রেরণা মন খারাপ করে তার বাবাকে ফোন করে বলে, আমার তো এরকম রেজাল্ট হয়েছে। কিন্তু তার বাবা বলে, কোনো সমস্যা নাই, তুমি আবার সব নতুন করে শুরু করো, তুমি কুলদীপকে ফোনটা দাও, আমি কুলদীপকে শুভেচ্ছা জানাই। প্রেরণার বাবা বিনায়ক আরও বলে, কুলদীপ, তোমার মূল এক্সাম এখনও বাকি রয়েছে, তাই তুমি সেই জায়গায় পড়াশোনায় জোর লাগাও। এটা বলার পরে কুলদীপ তাকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দেয়। কুলদীপ বাসায় ফেরার সাথে সাথেই তার মা তার মুখে মিষ্টি তুলে দেয় এবং বলে, বাবা, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করেছো। এটা শুনে কুলদীপের বাবাও অনেক খুশি হয়। তারপর থেকে কুলদীপ নতুন করে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ করে একদিন সকালবেলায় সে মুখ ধুতেছিল, তখন বাবলু ফোন করে বলে, সানবিকার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে তো কুলদীপের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে, সাথে তার মাও আসে ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য। তৎক্ষণাৎ কুলদীপ তার নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সীতারপুর এবং বাসে যেতে যেতে সানবিকার সাথে ভালো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে এবং ভোর হতে না হতেই কুলদীপ তার নিজের গ্রামের বাড়ি চলে আসে। সানবিকা একটা মন্দিরে পুজো দিতে এসেছিল। কুলদীপ সুযোগ বুঝেই তার হাত টেনে নিয়ে বলে, তুমি একটা বেইমান। শুধু এইটা বলেই কুলদীপ সেখান থেকে চলে যায়। কুলদীপ চলে যেতেই সানবিকা নিজেকে একটু স্বাভাবিক করে নেয়। সানবিকা কিছুটা অস্থির হয়ে বাবা এবং চাচার হাত ধরে বিয়ের ফ্রিতে বসে এবং ওদিকে কুলদীপ তার নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ছাদে একা একা আনমনে বসে থাকতে দেখে তার মাও তার পাশে এসে বসে এবং মা আসার সঙ্গে সঙ্গে কুলদীপ নিজেকে আর ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে সন্দীপ বাসর ঘরে কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে সানবিকা এসে বলে, আপনি ভালো সাজার অভিনয়টা বন্ধ করুন এবং একটা বালিশ নিয়ে বাহিরে গিয়ে ঘুমান। এটা বলে সানবিকা বিছনার উপরে এসে বসে এবং বলে, আমার বাবা আর এবং আপনাদের এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব। আমি শুধুমাত্র আপনাকে বিয়ে করেছি স্বাধীনতা পাওয়ার জন্য। সানবিকা আরও বলে যে, আপনাদের জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে, আমিও আপনাদের জীবন তছনছ করে দেব। কিন্তু সন্দীপ বলে, আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র ভালোবেসে, এজন্যই আমি আপনাকে বিয়ে করেছি। তখন সন্দীপ বালিশ নিয়ে বাইরে চলে যায় এবং সানবিকার জন্য বালিশের নিচে একটা গিফট রেখে যায়। সানবিকা গিফটটা হাতে পেয়ে তো আরও চটে যায় এবং সে সেখানে গিফটটা রেখে শুয়ে পড়ে। এদিকে কুলদীপ অমনোযোগী হয়ে বসে আছে লাইব্রেরিতে এবং প্রেরণা বলতেছে, তুমি ওকে ভুলতে পারতেছো না, তাই না? তুমি যদি ওকে ভুলতেই না পারো তাহলে ওর প্রতি তোমার জন্মানো ঘৃণাগুলো শক্তিতে রূপান্তরিত করো এবং পরীক্ষায় ভালো পাশ করে ওর পরিবারকে যোগ্য জবাব দাও।
এতেও কাজ না হওয়ায় প্রেরণা কুলদীপের পাশে এসে বসে এবং বলে, তোমার উচিত বর্তমানে তোমার হাইয়েস্ট রেজাল্টের রেকর্ড তোমার ব্রেক করে দেওয়া। এটা শুনে কুলদীপ বলে, তুমি এত ভালো কেন? তোমার নিজেরই পরীক্ষা ক্লিয়ার হয়নি, তারপরও তুমি আমাকে এসেছো উপদেশ দিতে। তারপর প্রেরণা বলে, আমার বিসিএস পরীক্ষার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, এটা তোমাকে জানানো হয়নি। এটা শুনে কুলদীপ বলে, এটা তুমি আমাকে আগে বলবে না? তারপর কুলদীপ বলে, তোমার পিএসসি ক্লিয়ার হয়ে গেলে আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে যাবে। এটা বলে সে আবার তার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকে। সেই বই পড়া মনোযোগী। তার কিছুদিন পরে প্রেরণা কুলদীপকে তাদের কোচিং সেন্টারের ছাদে ডেকে আনে এবং সেখানে এসে দেখেই বোঝা যায়, প্রেরণার মুখে হাসি দেখে কুলদীপ বুঝে ফেলে যে তার পিএসসি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখে তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুইজনে খুবই ইতস্তত বোধ করে এবং দুজনে একটু চক্ষু আড়াল করে নেয়। কিন্তু কুলদীপ তখনই বলে ফেলে, আমাদের এই সুন্দর বন্ধুত্বকে ভালোবাসার রং লাগিয়ে খারাপ করো না, আমরা বন্ধু হিসেবেই খুব ভালো আছি। এটা শুনে দুইজন আবার স্বাভাবিক হয়ে যায়। তারপরে প্রেরণা এখান থেকে চলে যায় এবং তার বাবাকে খুশির সংবাদটা দেয়। এরই মাঝে কিছুদিন পরে কুলদীপের ইউপিএসসি এক্সাম শুরু হয়ে যায় এবং তার কিছুদিন পরে এক্সামের রেজাল্টও বের হয় এবং কুলদীপ টপ করে। এরপরে এই খবরটা প্রেরণাকে জানানো হয় এবং তারা দুজনে ফোনে কথা বলতে বলতে চলে আসে। রাতে কুলদীপ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিল, রাজা পাশে বসে ফোন চাপতেছিল। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে কুলদীপ বই খাতা নিয়ে পাশের বাড়ির লাইটের নিচে চলে যায় এবং তখনই ওই বাড়ির মালিক হরিশ বের হয় ময়লা ফেলানোর জন্য এবং হরিশ এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বাবা? তখন কুলদীপ বলে, আমার বাসার কারেন্ট চলে গেছে, এজন্য আমি এখানে এসে বই পড়তেছি। তখন হরিশ এসে বলে, এক রাত বই না পড়লে কি হবে? তখন কুলদীপ বলে, এক রাত বই না পড়লে আমার জীবনের প্রতিটা মুহূর্ত পাল্টে যেতে পারে। হরিশ বলে, তুমি কি বই পড়তেছো? এটা বলে হরিশ তার হাত থেকে বইটা নেয় এবং কুলদীপ বলে, আমি ইউপিএসসির ইন্টারভিউর প্রস্তুতি নিতেছি। এটা শুনে হরিশ বলে, আচ্ছা আমি তোমার জন্য এই লাইটটা জ্বালিয়ে রাখবো। কুলদীপ তাকে থ্যাংক ইউ দেয় এবং হরিশ বাসায় গিয়ে তার বাড়ির প্রতিটা বাতি নিভিয়ে দিলেও কুলদীপের জন্য রাস্তার একটি লাইট জ্বালিয়ে রাখে। দেখতে দেখতে কুলদীপের ইন্টারভিউর দিন চলে আসে এবং কুলদীপের বাবা বলে, তাড়াতাড়ি বের হও তোমরা, সময় তো চলে এলো। তখন কুলদীপ সেজেগুজে প্যান্ট শার্ট পরে ইন্টারভিউর জন্য বের হয় এবং বাবাকে প্রণাম করে চলে যাচ্ছে। তখন বাবা বলে, একদম ঘাবড়াবে না। এবং কুলদীপের মাও বলে, তোমরা যাও, আমিও তোমাদের সাথে সাথে আসতেছি। কুলদীপের বাবা উপর থেকেই তাদের তিনজনকে দেখছিল এবং হঠাৎ করে একজন মহিলা এসে কুলদীপের মাকে বলে, কোথায় যাচ্ছ? তখন কুলদীপের মা বলে, আমার ছেলের ইন্টারভিউ, তাই তাদেরকে এগিয়ে দিতে যাচ্ছি। এটা বলেই তার সাথে কিছুক্ষণ কথা বলে পাশ কাটিয়ে চলে আসে। এর মধ্যে কুলদীপ এবং রাজু অনেকটা এগিয়ে যায়। কুলদীপের মা তাড়াহুড়ো করতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। হঠাৎ করে কুলদীপ এবং রাজু তাড়াতাড়ি দৌড়ে এসে তার মাকে একটা অটো করে নিয়ে হসপিটালে চলে যায় এবং তখন কুলদীপকে রাজা বলে, তুমি তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে চলে যাও, আমি এদিকটা দেখছি। তখন কুলদীপ বলে, আমি মাকে এভাবে রেখে কি করে ইন্টারভিউ দিতে যাব? তখন রাজু বলে, জীবনের সুযোগ কিন্তু একবারই আসে, তুমি তাড়াতাড়ি যাও, আমি এদিকটা দেখছি। কুলদীপ দৌড়াতে দৌড়াতে ইন্টারভিউ বোর্ডে চলে আসে। কোনো মতে হাত মুখ ধুয়ে ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করে। ইন্টারভিউ রুমে ঢুকে কুলদীপ আরেকভাবে চমকে যায়। সে দেখতে পায় সে যে লোকটার বাসার নিচে বসে বই পড়েছিল সেই লোকটা ইন্টারভিউ নেবে, মানে হরিশ। হরিশ তাকে জিজ্ঞেস করে, তুমি যেহেতু সব সময় টপার ছিলে, তুমি যদি আইপিএস অফিসার হও, তুমি কিভাবে এই সোসাইটিকে সামলাবে? কুলদীপ বলে, যে কোনো কঠিন কাজ সামলানোর জন্য আমাদের মাঝে তিনটা গুণ থাকা অতি গুরুত্বপূর্ণ। সেটা হলো হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন এবং সংযম। আর তাছাড়া হলো নিজেকে পরিবর্তন করা। আমি নিজেকেই পরিবর্তন করতে পারি, তাহলে আমি পুরো সমাজকেও পরিবর্তন করতে পারবো। আর একটা মহিলা প্রশ্ন করে, ভারতীয়রা জাতিভেদে বিশ্বাস করে, এর বিতর্কে আপনি কি বলবেন? কুলদীপ বলে, আমাদের গ্রামে প্রচলিত একটা কথা আছে, যে জাতি মৃত্যুর পরেও বেঁচে থাকে সেটাই আসল জাতি। ভারতে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে, এখানে যদি জাতির ভেদ করা হয় তাহলে এ রাষ্ট্র চালানো অসম্ভব। হরিশ বলে, তুমি যদি আইএএস অফিসার হয়ে যাও তাহলে সর্বপ্রথম তুমি কি করবে? তখন কুলদীপ বলে, সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তা, তারপর আমার মা বাবা, তারপর আমি আমার নিজেকেই ধন্যবাদ জানাবো। কারণ যদি কেউ তার নিজের দুর্বলতাকে চিহ্নিত না করতে পারে তাহলে সে কখনোই সাফল্য অর্জন করতে পারে না এবং তার সাথে নিজেকেও সম্মান করতে হবে।
আরেকজন প্রশ্ন করে, আপনি আইএএস কেন হতে চান? তখন কুলদীপ বলে, যার কাছে যত বেশি ক্ষমতা থাকে সে তার থেকেও বেশি ক্ষমতা চায়। এজন্যই আমি আইএএস এর জন্য অ্যাপ্লিকেশন করছি। যদি আইএএস এর উপরে যদি অন্য কোনো পোস্ট থাকতো, আমি সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতাম। ভাইবা শেষ করে কুলদীপ দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে যায় এবং রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করে তার মাকে কোথায় রাখা হয়েছে। সেখান থেকে তিনি জানতে পারে তার মাকে দোতলায় রাখা হয়েছে। তিনি দৌড়ে দোতলায় চলে আসেন। কুলদীপ তার মায়ের কাছে এসে দেখে তার মায়ের মাথায় অনেক বড় ব্যান্ডেজ করা এবং সে শুয়ে আছে। এবং সে তার মাকে বলে, মা, আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে এবং আমি প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছি। এটা বলার পরে কুলদীপ তার মাকে জিজ্ঞেস করে, মা কথা বলতেছে না কেন? তখন এক নার্স বলে, তোমার মা আর কথা বলতে পারবে না, সে কোমায় চলে গিয়েছে। এটা শুনে কুলদীপের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে তার বাবা জিজ্ঞেস করতেছে, তুমি কান্না করতেছো কেন বাবা? তোমার মায়ের কি হয়েছে? তখন কুলদীপ তার বাবাকে বলে, মা আর কোনোদিন কথা বলতে পারবে না বাবা, এজন্যই আমি কান্না করতেছি। এটা শুনে কুলদীপের বাবা তো শোকে পাগল হয়ে যায় এবং সে বলতে থাকে, আমি সারা জীবন কার সাথে কথা বলবো, কার সাথে ঝগড়া করব? রুক্মিণী, তুমি কথা বলো। এভাবেই চিৎকার করতে থাকে। তখন কুলদীপ আইসিইউ থেকে বের হয়ে কান্না করতে থাকে এবং এভাবেই তার দিন কেটে যায়। সারাদিন হসপিটালে মায়ের সেবা করা। আজকে কুলদীপের রেজাল্ট দেবে। সো রেজাল্ট দেওয়ার পরে কি হতে পারে এই ওয়েব সিরিজে, সব কিছু জানতে চাইলে আমার সঙ্গেই থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরের পার্টের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।